স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি আমি রাকিব আহমেদ এবং আমি সুমনা সিমি। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। অনুমোদনহীন ওষুধের আমদানি বন্ধ ও মূল্যবৃদ্ধি রোধের নির্দেশ হাইকোর্টের, কার্যকর ব্যবস্থার তাগিদ। যশোর ও রাজশাহীতে অতি তীব্র তাপপ্রবাহ, দেশ জুড়ে মে মাসে একাধিক তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস। তীব্র গরমে ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা রোগের প্রকোপ। ভূগর্ভস্থ স্তর নেমে নানা স্থানে পানির সংকট। সন্ধান মেলেনি মহাখালীর লেকে নিখোঁজ শিশুর। 4.5 ঘন্টার অভিযানের পর উদ্ধার কার্যক্রম সমাপ্ত ঘোষণা। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। ওষুধের মূল্য বৃদ্ধি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং অনুমোদনহীন বিদেশি ওষুধ বিক্রি ও কাঁচামাল আমদানি বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কনজিউমার অ্যাসোসিয়েশনের করা রিটের প্রেক্ষিতে সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন। রিটকারীর আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া জানান, ওষুধের মূল্য নির্ধারণ সরকারের করে দেওয়ার কথা থাকলেও তা করা হয়নি। গত 15 মাসে 117টি ওষুধের দাম 13 থেকে 75% পর্যন্ত বাড়িয়ে ইচ্ছেমতো মুনাফা করছে ওষুধ কোম্পানিগুলো, কিন্তু তার নিয়ন্ত্রণে নেই কোনো নজরদারি কিংবা কার্যকর ব্যবস্থা। এই পরিস্থিতিতে নাগরিকদের পক্ষে হাইকোর্টে রিট দায়ের করে ক্যাব। এ নিয়ে আরো জানাতে হাইকোর্ট চত্বর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, হাইকোর্ট আজকে যে আদেশটি দিয়েছে সে সম্পর্কে বিস্তারিত আমাদের বলবেন। দেখুন, ওষুধের দাম বৃদ্ধি নিয়ে আসলে গত কয়েক বছর ধরেই কিন্তু যারা নাগরিকরা রয়েছেন, রোগীর স্বজনরা রয়েছে, তারা বেশ মুশকিলের মধ্যে আছে এবং কখন কোন ওষুধের দাম কতটা বৃদ্ধি হচ্ছে সেটা আসলে সাধারণ মানুষ বুঝতে পারেন না, বোঝা খুব মুশকিল। এবং এটা নিয়ে নানান ধরনের অভিযোগ যাচ্ছে। দেখা গেল 1 মাসের ভিতরে একই ওষুধের দাম বৃদ্ধি পাচ্ছে, আবার একই ওষুধ কোম্পানি ভেদে নানান ধরনের দামের রয়েছে। এই নানামুখী সমস্যা নিয়ে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের পক্ষ থেকে একটি রিট দায়ের করা হয়, যেটি যেমনটা আপনি খবরে বলছিলেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং আতাবুল্লাহর বেঞ্চে আজকে শুনানি শেষে একটি আদেশ দেওয়া হয়েছে, অন্তর্বর্তীকালীন আদেশ। এবং সেখানে বলা হয়েছে এই রিটের বিভিন্ন আবেদনের প্রেক্ষিতে সেখানে রুল দেওয়া হয়েছে এবং অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়া হয়েছে। রুলে বলা হয়েছে এই যারা বা বিভিন্ন কোম্পানি যে ইচ্ছে মতো মুনাফার জন্য তারা বিভিন্ন ওষুধের দাম নির্ধারণ করছে, যেটার আসলে কার্যকর কোনো মনিটরিং নেই, তো সেই সমস্ত এই যে ইচ্ছে মতো দাম বৃদ্ধি এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। একই সাথে এই যে ইচ্ছামতো দাম বৃদ্ধি কেন অবৈধ ঘোষণা করা হবে না সেই ব্যাপারে কিন্তু জানতে চাওয়া হয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর সহ সংশ্লিষ্টদের কাছে। একই সাথে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্টদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী 30 দিনের মধ্যে একটি তালিকা জমা দিতে, যেই তালিকায় থাকবে আসলে এই ধরনের ইচ্ছে মতো যখন যেভাবে খুশি কোনো ধরনের নীতিমালা না মেনে কোন কোন কোম্পানি আসলে এই ওষুধের দাম বৃদ্ধি করছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 30 দিনের ভিতরে এরকম একটা প্রতিবেদন আদালতকে জমা দিতে বলা হয়েছে। সেই সাথে যারা এর জন্য দায়ী এবং কিভাবে এই ওষুধের দাম নির্ধারণ করা যায় সেই ব্যাপারে 30 দিনের ভিতরে তাদেরকে কিন্তু কার্যকর ব্যবস্থা নিতেও বলা হয়েছে। তালিকাও প্রতিবেদন চাওয়া হয়েছে এবং একই সাথে ব্যবস্থা নিতে বলা হয়েছে। দেখুন, আমি এই নিয়ে যিনি আইনজীবী ছিলেন আদালতে, জ্যোতির্ময় বড়ুয়া, তার কাছে জানতে চেয়েছিলাম পুরো বিষয়টা সম্পর্কে। তিনি যেমনটা বলছিলেন যে মূলত রিটটি ক্যাবের পক্ষ থেকে ওষুধের দাম নির্ধারণ করতে যে দেওয়া হলেও এর শুনানি পরে অন্তর্বর্তীকালীন আদেশে কিন্তু আরেকটি বিষয় এসেছে। বিদেশ থেকে বিভিন্ন অননুমোদিত ওষুধ, যেগুলো ওষুধ প্রশাসনের অনুমোদন নেই বাংলাদেশে, সেই ধরনের ওষুধ আমদানি করা হয় এবং তার যেহেতু দাম নির্ধারণ নেই, সুতরাং তাতে মানুষের পকেট কাটা হয় মুনাফার জন্য। সুতরাং যে সমস্ত ওষুধের অনুমোদন নাই সেই অনুমোদনহীন ওষুধ বিদেশ থেকে আমদানি বন্ধ করতে বলা হয়েছে। একই সাথে যে সমস্ত ওষুধের অনুমোদন নেই সেগুলো বাংলাদেশে প্রস্তুত করার জন্য যে সমস্ত কাঁচামাল আনা হয় বিভিন্ন দেশ থেকে, সেই কাঁচামাল আমদানিও বন্ধ করতে বলা হয়েছে, একই সাথে নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং এই জায়গায় কিন্তু আজকের এই নির্দেশনার ফলে যদি এটি বাস্তবায়ন হয় তাহলে কিন্তু ব্যাপকভাবে প্রভাব পড়বে, কারণ সামনে চলে আসবে আসলে কোন কোন কোম্পানিগুলো ইচ্ছামতো ইচ্ছামাফিক কোনো ধরনের নিয়ম নীতির বাইরে যে সাধারণ মানুষের পকেট কাটার জন্য দাম বৃদ্ধি করছে এবং এই দাম নিয়ে, ওষুধের মূল্য বৃদ্ধি নিয়ে বা মূল্য নির্ধারণ নিয়ে বাজারে যে সাধারণের যে ধোঁয়াশা রয়েছে, রোগীর স্বজনরা যে সমস্ত ভোগান্তির মধ্যে রয়েছে, সেই বিষয়টির একটি প্রতিবেদন নিশ্চয়
আগামী 1 মাসের ভিতরে আদালতে আসলে কোন কোন বিষয়গুলো উঠে আসে তখন জানা যাবে। একই সাথে কিছুক্ষণ আগে আমি যারা ওষুধ ব্যবসায়ী, আমি এই সংবাদটির আরও বিস্তারিত জানার জন্য যারা ওষুধ ব্যবসায়ী তাদেরকে আমরা জানতে চেয়েছিলাম, তারাও বলছেন যে তারা অনেকটা অবাক হয়ে যান যে একই কোম্পানির ওষুধ দেখা গেল 1 মাস আগে যেই দাম নির্ধারণ করা হয়েছে, 1 মাস পরে এসে কোম্পানির লোকরা বলছেন যে ওষুধের দাম বৃদ্ধি করা হয়েছে। ঠিক কেন বৃদ্ধি করা হলো সেই বিষয়টির উত্তর আসলে তারা জানতে পারেন না, কারণ তাদেরকে প্রতিনিয়ত যারা ভোক্তা রয়েছেন, যারা ওষুধ কিনতে যান, তাদেরকে উত্তর দিতে হয়। সব মিলে এই যে বিশাল ওষুধের বাজার, হাজার হাজার কোটি টাকার ওষুধের বাজার, সেখানে এক ধরনের ধোঁয়াশা আছে, নিয়ম নীতির তোয়াক্কা করা হচ্ছে না, সরকারের যে দামগুলো নির্ধারণ করে দেওয়ার কথা ছিল সেই ব্যাপারেও কোনো ধরনের ভ্রুক্ষেপ নেই। এই পুরো বিষয়গুলো কিন্তু আদালতের নজরে এসেছে। একই সাথে একটা আদেশটি দেওয়া হয়েছে। হাইকোর্ট চত্বর থেকে কথা হচ্ছিল সহকর্মী জাহিদুল বাশারের সাথে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যার ঘটনায় প্রতিরোধ যোদ্ধাদের তালিকা করে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার রায় দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি 3 মাসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ রুল শুনানি শেষে এ রায় দেন। 2022 সালে এক রিট আবেদনের প্রেক্ষিতে 75-এর প্রতিরোধ যোদ্ধাদের চিহ্নিত করে রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্টের একটি বেঞ্চ। পাশাপাশি এই সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিশন গঠনের নির্দেশনাও দেয় আদালত। থাইল্যান্ডে 6 দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11টা 24 মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী উড়োজাহাজটি শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। সফরকালে শুক্রবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন শেখ হাসিনা। বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় থাইল্যান্ড ও বাংলাদেশের কর্মকর্তাদের জন্য ভিসা ছাড়ের চুক্তি, 3টি সমঝোতা স্মারক ও একটি LOI স্বাক্ষর হয়। বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল, হাইটেক পার্কে এবং হাসপাতাল ও চিকিৎসা খাতে বিনিয়োগের সুযোগ নিতে থাইল্যান্ডের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। সফরকালে থাইল্যান্ডের রাজা ভাজিরালঙ্কর্ণ এবং রানী সুথিদার সঙ্গেও সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ব্যাংককে জাতিসংঘের এসকাপের 80তম অধিবেশনেও ভাষণ দেন তিনি। থাই প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গত 24শে এপ্রিল ব্যাংককে যান শেখ হাসিনা। নির্দেশ অমান্য করা এমপি মন্ত্রীদের কঠোর শাস্তি দিতে যাচ্ছে আওয়ামী লীগ। কেন্দ্র বলার পরও স্বজনরা উপজেলার ভোটে থাকায় পদ থেকে বহিষ্কার সহ আগামী জাতীয় নির্বাচনে মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে মঙ্গলবার। নীতি নির্ধারকরা বলছেন সেদিন দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ বিষয়ে নির্দেশনা দেবেন দল সভাপতি শেখ হাসিনা। প্রথম 2 ধাপের ভোটে টাঙ্গাইল, মাদারীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, বগুড়া, নোয়াখালী, মৌলভীবাজার, নরসিংদী, কুমিল্লা, পিরোজপুর সহ অন্তত 20 জেলার নানা উপজেলায় প্রার্থী হয়েছেন সংসদ সদস্যের স্বজনরা। অভিযোগ উঠেছে এর লক্ষ্য স্থানীয় রাজনীতিতে নিজস্ব প্রভাব বলয় তৈরি করা। অন্যদিকে ত্যাগী ও জনপ্রিয় নেতাদের সুযোগ দিতে এবং ভোট অংশগ্রহণমূলক করতে এবার দলীয় প্রতীক দেয়নি আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক এমপির স্বজনদের প্রার্থিতা প্রত্যাহার করতে বললেও 2-1 ছাড়া তাতে কান দেননি কেউই। নিজ প্রার্থী জেতাতে এই মরিয়া চেষ্টায় ক্ষুব্ধ কেন্দ্রীয় নেতারা। তারা বলছেন মঙ্গলবার দলের কার্যনির্বাহী কমিটির সভায় এ বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেবেন দলের সভাপতি শেখ হাসিনা। যে কোনো পদক্ষেপ আমরা নেবার কথা, সেই পদক্ষেপগুলো নিচ্ছি না। ফলে দিনের পর দিন চেইন অফ কমান্ডের ডিরেকশনটা উইক হয়ে যাচ্ছে। 30 তারিখের মিটিংয়ে আলোচনা হবে যে যদি কোনো দলের পক্ষ থেকে যদি আমাদের জেনারেল সেক্রেটারি সাহেব একটা নির্দেশ দেন, সেটা আমাদের একান্তভাবে আমাদের শুনতে হবে। আগামীতে নির্বাচন যখন তখন যদি মনোনয়ন দেওয়া না হয়, তাহলে এটা কি তার শাস্তি না? কাকে কিভাবে শাস্তি দেওয়া হবে এটা সময় বলে দেবে। আমাদের কাছে অনেক কৌশল আছে, অনেক পদ্ধতি আছে, শুধু বহিষ্কার করার ভিতর দিয়েই চূড়ান্ত নয়। 2019 সালে দলীয় প্রতীকে উপজেলার ভোটেও বিদ্রোহী প্রার্থী হন অনেকে। পরে তাদের বিরুদ্ধে প্রাথমিক শাস্তিমূলক ব্যবস্থা নিলেও শেষ পর্যন্ত করা হয় ক্ষমা। তবে এবার সে সুযোগ মিলছে না। অভ্যন্তরীণ বিরোধ বাড়ায় দলের শৃঙ্খলা ফেরাতে কোনো ছাড় নয়। নির্দেশ অমান্যকারী এমপিদের তালিকা করছেন সাংগঠনিক সম্পাদকেরা। দল অবশ্যই একটা শাস্তিমূলক ব্যবস্থা নেবেন, কারণ দলীয় শৃঙ্খলা বা দলীয় নির্দেশ অমান্য করার দুঃসাহসটি এটি যদি শাস্তির আওতায় না আসে অনেকে বেশি উৎসাহিত হবে। কেউ ইচ্ছে করলেই ফ্রি স্টাইলে যা কিছু করার সেটি এখতিয়ার রাখে না, এবং নির্দেশনাটা যদি কেউ প্রতিপালন না করে সেটি ব্যবস্থা হতেই পারে ভবিষ্যতে।
এদিকে উপজেলা নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে রাজনৈতিক প্রচেষ্টার পাশাপাশি প্রশাসনিক ব্যবস্থায়ও জোর দিচ্ছে ক্ষমতাসীনরা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উপজেলা পরিষদ নির্বাচনে এমপি মন্ত্রীরা প্রভাব বিস্তার করলে আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। সকালে রাজবাড়ী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভার আগে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, নির্বাচনের শিডিউল দেওয়ার সময় তীব্র তাপপ্রবাহ ছিল না, সেজন্য এখন শিডিউল পরিবর্তনের সুযোগ নেই। নির্দিষ্ট সময়েই নির্বাচন হবে। ভোট কেন্দ্রে ভোটারদের জন্য পানির ব্যবস্থা থাকবে বলে জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। এদিকে ঠাকুরগাঁওয়ে মত বিনিময় সভায় সব প্রার্থীকে একই দৃষ্টিতে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। এ সময় ভোটারদের অংশগ্রহণ বাড়াতে প্রার্থীদের তৎপর হওয়ারও আহ্বান জানান তিনি। অতি তীব্র তাপপ্রবাহের কবলে রাজশাহী ও যশোর জেলা। রাজশাহীতে তাপমাত্রা উঠেছে 42 ডিগ্রি। আগামী 2-3 দিন তাপপ্রবাহ চললেও বৃহস্পতিবার থেকে ঢাকা সহ অনেক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে কয়েকদিন বৃষ্টির পর 7ই মে থেকে আবারও শুরু হবে তাপপ্রবাহ। তাই মে মাসেও তীব্র গরম থেকে মুক্তি নেই বলছে আবহাওয়া অফিস। এপ্রিল জুড়ে রাজধানী সহ দেশের বেশিরভাগ এলাকায় বইছে তাপপ্রবাহ। চুয়াডাঙ্গা, যশোর সহ কয়েকটি জেলা অতি তীব্র তাপপ্রবাহের কবলে। কয়েক দফায় হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী 2 মে থেকে রাজধানী সহ ঢাকা বিভাগের পূর্বাঞ্চল, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিসহ কালবৈশাখী ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অস্থায়ীভাবে দমকা বাতাস ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে এই যে বিদ্যমান তাপপ্রবাহের যে অতি তীব্র অথবা তীব্র তাপপ্রবাহ যে অব্যাহত আছে বাংলাদেশ ব্যাপী, তা কিছুটা তীব্রতা কমে গিয়ে ওইসব অঞ্চলে স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হতে পারে। 4-5 দিন বৃষ্টির পর 7 তারিখ থেকে আবারও বাড়বে তাপমাত্রা। মে মাস জুড়ে বেশ কয়েকটি তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। 2 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এরপরে বৃষ্টিপাত কমে গেলে আস্তে আস্তে করে আবার দিনের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে মে মাসে 2 থেকে 3টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ এবং কোথাও কোথাও 1 থেকে 2টি তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর ও আরব সাগর উত্তপ্ত থাকায় জলীয় বাষ্প কম সৃষ্টি হচ্ছে। এতে ঝড় বৃষ্টি না হওয়ায় এ মৌসুমে তাপপ্রবাহ দীর্ঘস্থায়ী হচ্ছে বলছেন আবহাওয়াবিদরা। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরো জানাতে ঢাকা ও রাজশাহী থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতে রাজধানী বিজয় সরণি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হক অহন। অহন, রাজধানীতে আজকে তাপমাত্রা কত রয়েছে এবং এই তীব্র গরমে আসলে রাজধানীবাসীর জীবনযাত্রায় কি প্রভাব পড়ছে, কি দেখতে পাচ্ছেন? জীবনযাত্রায় ব্যাপক প্রভাব পড়েছে। বিশেষ করে রাস্তাঘাটে যারা চলাচল করছেন তারা দেখছেন যে আমি যদি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য একজন পাশে দাঁড়িয়েছিলেন, তিনি কিন্তু ছাতি হাতে দাঁড়িয়েছিলেন, অর্থাৎ তাপ থেকে যতটা বাঁচা যায়। এবং যারা পথচারী রয়েছেন তাদেরকে আমরা দেখছিলাম কিছুক্ষণ পরপর রাস্তার পাশে দাঁড়িয়ে তারা বিশ্রাম করছেন এবং যত দ্রুত গন্তব্যস্থলে যাওয়া যায় সেই তারা সবার মধ্যে। এবং যখন যানজটে গাড়িগুলো আটকে রয়েছে, আপনি এসে দেখছেন বিজয় সরণি এই এলাকায় যারা বাসে রয়েছেন সেই সব যাত্রীরা হাঁসফাঁস অবস্থা। এমন তাপমাত্রা এর আগে তারা চলমানভাবে দীর্ঘ সময় ধরে কখনোই দেখেননি। সেই সব মানুষ যেমন বলছিলেন, আমি ঘন্টা 2 আগে শিশু হাসপাতালে রয়েছিলাম, সেখানেও দেখেছি শিশু রোগীর সংখ্যা বেড়েছে। অন্য সময় যেখানে 1000 থেকে 1200 রোগী আসতেন, এখন সেখানে 1500 পর্যন্ত রোগী আসছেন। এবং এই যে তাপপ্রবাহের কারণে কিন্তু এই রোগীর সংখ্যাও বাড়ছে এবং মানুষের জনজীবনে যে প্রভাব, সেই প্রভাব তো পড়েছে। এবং তারা আশা করছেন যদি দ্রুত হয়তো তাদের সেই অর্থাৎ এই যে তাপপ্রবাহ সেটি থেকে তাদের মুক্তি মেলে কিনা। যদিও আবহাওয়া অফিস থেকে এখন পর্যন্ত সেই ধরনের কোনো সুখবর দেওয়া হয়নি, তবে সাময়িক একটি সুখবর যদিও রয়েছে। 2 তারিখ থেকে বৃষ্টিপাত হবে, সেটি যেমন ঢাকাতে হওয়ার কথা, পূর্বাঞ্চলের দিকগুলোতে এবং সিলেটে হওয়ার কথা। সেই বৃষ্টিপাতের কারণে হয়তো 5টি দিন একটু সহনীয় তাপমাত্রা থাকবে রাজধানীতে। তারপর
তারপরে যে সেই তাপমাত্রা আবার বাড়বে সেটিও কিন্তু বলেছেন, এবং সেই তাপমাত্রা 40 ডিগ্রি পর্যন্ত ছুঁয়ে যেতে পারে, এবং অনুভূত তাপমাত্রা রাজধানীতে এই মুহূর্তে কিন্তু 45 ডিগ্রির মতো। এবং যেহেতু দুপুর 2টা হয়তো আমরা আশা করছি এরপরে সেই তাপমাত্রা কিছুটা কমে আসবে, তবে সেই কমে আসা মানেও যে মানুষের জীবনযাত্রা একটু স্বাভাবিক হবে সেটি কিন্তু বলার কোনো উপায় নেই। অর্থাৎ এই তাপমাত্রা মানুষকে সয়ে যেতে হবে। আগামী মে মাস অর্থাৎ যে মাসটি আসছে সেই মাসে অন্তত 4 থেকে 5টি তাপপ্রবাহ বয়ে যাবে, অর্থাৎ আগামী মাসেও কিন্তু সাধারণ মানুষকে এই যে তাপপ্রবাহ সেটি বয়ে নিতে হবে, ভোগ করতে হবে এমন তাপমাত্রা। অহন, আপনি সাথেই থাকবেন। এবার আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, রাজশাহীতে টানা তাপপ্রবাহ চলছে, আজকে তো অতি তীব্র তাপপ্রবাহ চলছে। গরমজনিত রোগে অনেকে আক্রান্ত হচ্ছেন। হাসপাতালগুলোতে শিশু রোগীর সংখ্যা কেমন দেখতে পাচ্ছেন এবং চিকিৎসার পরিবেশ কেমন দেখছেন? দেখুন, রাজশাহীতে গেল এক সপ্তাহ ধরে তীব্র থেকে তীব্রতর তাপদাহ কিন্তু অতিবাহিত হচ্ছে। আজকে দুপুর 2টার আপডেট যেটি আবহাওয়া দপ্তর বলছে 42.3 ডিগ্রি সেলসিয়াস। যখন এই তীব্র তাপদাহ চলছে তখন জনজীবন বলেন বা রাস্তাঘাটের অবস্থা, রাস্তাঘাটে অনেকটা জনমানব শূন্যর মতো অবস্থা। খুব প্রয়োজন না হলে কিন্তু মানুষ রাস্তাঘাটে বের হচ্ছে না। যারা বের হচ্ছেন তারা ছাতা ছাড়া কেউ বের হচ্ছেন না। আর যারা সাধারণ মানুষ রয়েছেন অর্থাৎ নিম্ন আয়ের যে মানুষ রয়েছেন, যাদের পেটের তাগিদেই বের হতে হয়, এই মানুষগুলো বের হচ্ছেন। তারপরেও তারা যতটা পারেন ছায়াতে থাকার চেষ্টা করছেন বা একটু শীতল জায়গা খুঁজে নিচ্ছেন। এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি, যে আপনি যেটি জানতে চেয়েছিলেন রাজশাহী মেডিকেলের অবস্থা, রাজশাহী মেডিকেল সকালে আমরা গিয়েছিলাম, সেখানে দেখেছি যে মেডিসিন এবং শিশু ওয়ার্ড এই দুটিতে রোগীর সংখ্যা অনেক বেড়েছে। এবং বিশেষ করে শিশুদের যে ওয়ার্ড, সেখানে দেখা গেছে যে বারান্দা ওয়ার্ড ছাড়িয়ে বারান্দাতেও আমরা এখানে লম্বা সারি দেখেছি, অর্থাৎ তিল ধারণের ঠাঁই নেই, এরকম একটি অবস্থা। অর্থাৎ অন্য অন্য সময় যেখানে 4 থেকে 500 রোগী আসতো, বিশেষ করে শিশু রোগী আসতো, এখন সেখানে আরও বেশি বেড়ে গেছে। প্রায় এখানে 500, কোনো দিন 600 রোগীও কিন্তু ভর্তি হচ্ছে। এবং এই শিশু রোগীগুলো বেশি আসছেন কিন্তু ডায়রিয়া জনিত কারণে, অর্থাৎ গরমজনিত যে রোগগুলো উপসর্গ রয়েছে রোগে, সেই সমস্ত কারণে কিন্তু রোগীরা বেশি আসছেন। বিশেষ করে নিউমোনিয়া জনিত কারণে আসছেন, ডায়রিয়া জনিত কারণে আসছেন, অনেকে বমি হচ্ছে, এই কারণে কিন্তু রোগীরা আসছেন। সেই সাথে মেডিসিন ওয়ার্ডের রোগীর সংখ্যাও কিন্তু বেড়েছে। চিকিৎসকরা বলছিলেন যে যাদের বয়স 50 ঊর্ধ্ব হয়ে গেছে তারা হিটওয়েভের একটি সংখ্যা থাকছে এবং এই ধরনের রোগেই কিন্তু তারা বেশি আসছেন। অপরদিকে যদি বলি যে রাজশাহীতে যে তীব্র তাপদাহ চলছে, তীব্র তাপদাহের কারণে একদিকে যেমন জনজীবনের বিপর্যস্ত একটি অবস্থা রয়েছে, সেই সাথে কিন্তু রাজশাহী কৃষি অঞ্চল, কৃষিক্ষেত্রেও কিন্তু ব্যাপক বিপর্যয় নেমে এসেছে। বিশেষ করে আমের ক্ষেত্রে কৃষি অধিদপ্তর বলছে এখন পর্যন্ত আমের প্রায় 40 ভাগ গুটি কিন্তু ঝরে গেছে। অর্থাৎ আমের যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা ছিল সেটি এবার কোনোভাবেই কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না, শুধুমাত্র এই তীব্র তাপদাহের কারণে। যদিও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা যারা আম চাষিরা রয়েছেন তারা তাদের মতো করে চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু তীব্র তাপদাহে কোনো কিছুতেই তারা পেরে উঠছেন না। অপরদিকে যদি বলা হয়ে থাকে আবহাওয়া অধিদপ্তরের কথা, আবহাওয়া অধিদপ্তর কিন্তু বলছে যে আগামী 4-5 দিনের মধ্যে রাজশাহীতে বা উত্তর অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সুখবর তারা দিতে পারছেন না। এই ছিল 4-5 দিনের ভিতরে আসলে এই তীব্র গরমটা থাকবে। ঢাকা ও রাজশাহী থেকে আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে তীব্র তাপপ্রবাহের কারণে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহীতে মাধ্যমিক স্কুল ও কলেজ বন্ধ থাকলেও ক্লাস হয়েছে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে। সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তবে তাপপ্রবাহের মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে কিনা এ বিষয়ে আজ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে ঈদের ছুটি ও তীব্র তাপপ্রবাহের প্রায় 1 মাস বন্ধ থাকার পর রোববার খুলে স্কুল কলেজ। এরপর বিকেলেই ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহীতে মাধ্যমিক স্কুল ও কলেজ বন্ধের সিদ্ধান্ত জানায় শিক্ষা মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সাথে পরামর্শ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তীব্র গরমে বাড়ছে রোগবালাই। গরমজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে খুলনা শিশু হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগী। দেশ জুড়ে চলছে টানা তাপপ্রবাহ। গ্রীষ্মের দাবদাহে বিপর্যস্ত জনজীবন। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ছে মানুষ। বিরূপ আবহাওয়ায় বেশি ভুগছে বয়স্ক ব্যক্তি ও শিশুরা। খুলনার শিশু হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়া আক্রান্ত রোগী বাড়ছে প্রতিদিনই। স্বাভাবিক সময়ে হাসপাতালটির বহির্বিভাগে প্রতিদিন রোগী থাকে 500-র মতো। তবে বর্তমানে তা বেড়ে হয়েছে 700 থেকে 800। আমার বাচ্চার জ্বর হয়েছে, এর জন্য ভর্তি করছি।
গরম ঠান্ডা লাগছে তো এই কারণে। এখানে তো ডাক্তার ভর্তি হতে বলছে, এখন বলছে অপেক্ষা করেন, শীত পাইলে পাইবেন। একটা সিটির ব্যবস্থা নাই এই গরমে, কোথায় থাকবো, কি করবো, একটা সিট না হলে কি করে থাকবো। শয্যার চেয়ে রোগী বেশি হয়, অনেককে ফেরত পাঠাতে হচ্ছে। রোগীর চাপ বাড়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক নার্সরা। ডেইলি আপনার প্রায় 270টা পেশেন্ট ভর্তি থাকে এবং আমাদের প্রায় 25 থেকে 30টা পেশেন্ট প্রতিদিন ব্যাক করে দিতে হচ্ছে সিট না থাকার কারণে। তারপর আমরা চেষ্টা করছি সর্বোচ্চ চিকিৎসা দিতে। গরমের ধকল থেকে রক্ষায় শিশুদের ঘরে রাখার পাশাপাশি তরল খাবার খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বাচ্চাদের ঘরে রাখবেন, প্রচুর পরিমাণে তরল খাবার খাওয়াবেন, ফল ফ্রুটস পানি বেশি করে খাওয়াবেন, রেগুলার গোসল করাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। 2 সপ্তাহে খুলনা শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে 9000 রোগী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তীব্র গরমে চরম পানি সংকটে কুষ্টিয়াবাসী। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে একদিকে বিকল হয়ে পড়েছে নলকূপ, শুকিয়ে গেছে খাল বিল পুকুরও। প্রায় 1 মাস ধরে পানির সংকটে কষ্টে লাখো মানুষ। এমনকি সেচ ব্যাহত হওয়ায় বোরো এবং অন্য ফসলের ফলন বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে। নাব্যতা কমে মৃতপ্রায় কুষ্টিয়ার পদ্মা গড়াই নদী। শুষ্ক মৌসুমের পর থেকে শাখা নদীগুলোও এখন মরাখাল, নিচে নেমে গেছে ভূগর্ভের পানির স্তরও। এ অবস্থার মাঝে তীব্র দাবদাহ, পানির চাহিদা বেড়েছে কয়েক গুণ। পৌর এলাকার পাশাপাশি গ্রামাঞ্চলেও পানির জন্য হাহাকার। নগরবাসী বলছেন, শহরাঞ্চলের কয়েক হাজার নলকূপ অকেজো হয়ে পড়েছে। পানির অভাবে ভোগান্তি চরমে। খাওয়ার পানির জন্য ওই যদি অনেক দূর 5 মাইল দূর হলেও সেখান থেকে পানি নিয়ে আসা লাগে। অনেক দূরে নদীতে যেতে হচ্ছে গোসল করতে, কাপড় চোপড় ধুতে। পানির সংকটে ফসলের আবাদও ব্যাহত হচ্ছে। গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের পাম্প বিকল থাকায় ফলন বিপর্যয়ের শঙ্কা কৃষি বিভাগের। মাঠের তো ধরেন কোনো কেলা নেই, খাল বিলে পানি নেই, মাঠের ধান ফসল সব শুকো একাকার হয়ে যাচ্ছে। সেচ প্রকল্প দেখা যাচ্ছে, কৃষিক্ষেত দেখা যাচ্ছে, এতে দেখা যাচ্ছে ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছে। পর্যাপ্ত পানি আমরা না পাই তাহলে এই যে 4000 হেক্টর জমি এই সেচ প্রকল্পের আওতায়, এই জমি ধান উৎপাদন কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। বিশেষজ্ঞরা বলছেন, গভীর নলকূপের ব্যবহার বাড়ায় প্রতি বছর ভূগর্ভের পানির স্তর 2 থেকে 3 মিটার নেমে যাচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা তাদের। 2030 সালের পর থেকে বলা হচ্ছে যে 10 থেকে 16 ফিট পর্যন্ত যে মৌসুমে গরমকালে গ্রাউন্ড ওয়াটারের লেভেল নিচে নেমে যাবে। তো এটি সত্যি অ্যালার্মিং একটা ব্যাপার। এখনই আমাদের দেশের সরকার সহ যেসব কর্তৃপক্ষ তাদেরকে সচেতন হওয়া উচিত। পৌর এলাকার 21টি ওয়ার্ডে নিবন্ধিত বাড়ি আছে 37,000, যার প্রায় প্রতিটিতে রয়েছে নিজস্ব নলকূপ। এছাড়া পৌর কর্তৃপক্ষ বিভিন্ন এলাকায় 5,000-এর বেশি নলকূপ বসিয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীতে বাংলাদেশ শিশু হাসপাতালে আগুনে ক্ষতিগ্রস্ত 7টি আইসিইউ এখনও চালু করা যায়নি। তবে কার্ডিয়াক রোগীদের অন্য আইসিইউ বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। আগুনের ঘটনায় চিকিৎসা সেবা খুব একটা ব্যাহত হচ্ছে না বলে দাবি করেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার ফারহানা আহমেদ সরণি। তিনি বলেন, কোনো রোগী যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে যথেষ্ট নজর রয়েছে সবার। জানান, কার্ডিয়াক রোগীরা আগের মতোই সেবা পাচ্ছে। গত 19 এপ্রিল হাসপাতালের কার্ডিয়াক বিভাগে আগুনের ঘটনা ঘটে। গতকালও হাসপাতালের ময়লার স্তূপে আগুন লেগেছিল। এদিকে গরমে এই হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। সাধারণ সময়ের তুলনায় গরমে প্রতিদিন 200-300 রোগী বেশি আসছে। যারা সেবা পাওয়ার কথা, বিভিন্ন ইকো থেকে শুরু করে আদার্স যে চিকিৎসা ব্যবস্থা, সেটা সম্পূর্ণ স্বাভাবিকই আছে। অ্যাজ এ হোল আমাদের চিকিৎসা ব্যবস্থায় এখন পর্যন্ত কোনো ধরনের প্রভাব পড়েনি। মহাখালীর লেকে পড়ে যাওয়া শিশুটির সন্ধান মেলেনি। উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। গতকাল রাতের পর আজও সকালে প্রায় 4.5 ঘন্টা উদ্ধার অভিযান চালানো হয়। এর আগে রোববার রাত 8টার দিকে মহাখালী টিবি গেট এলাকায় লেকের পানিতে পড়ে শিশু রিয়ার নিখোঁজের তথ্য পায় পুলিশ ও ফায়ার সার্ভিস। ফাতিমা নামে আরেক শিশুর কাছে পাওয়া যায় এই তথ্য। নিখোঁজ শিশুটির বয়স আনুমানিক 6 বছর। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, সকাল থেকে টানা অভিযানেও শিশুটির সন্ধান না পাওয়ায় অভিযান পরিত্যক্ত ঘোষণা করা হয়। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ। এরপর আরো যা দেখবেন, নোয়াখালী সোনাইমুড়ির ওয়াসেকপুরে নতুন গ্যাস কূপ খনন শুরু, দিনে 1 কোটি ঘনফুট পাওয়ার আশা।
মাদারীপুরে হিউম্যান হলার উল্টে চালক সহ 2 জন নিহত, গুরুতর আহত 2 পথচারী হাসপাতালে ভর্তি। চলতি অর্থবছরের প্রথম 10 মাসে দেশের রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংক থেকে সরকারের ঋণের পরিমাণ বেড়েছে। এ সময় ট্রেজারি বিল ও বন্ড বিক্রির মাধ্যমে 65,000 কোটি টাকার বেশি ঋণ দিয়েছে সরকার। এর আগের অর্থবছরের একই সময়ে ঋণ নেওয়া হয়েছিল 5,000 কোটি টাকার বেশি। এতে চলতি অর্থবছরে ঋণ নেওয়ার পরিমাণ বেড়েছে প্রায় 12 গুণ। ঋণের পরিমাণ কেন বাড়ছে এমন প্রশ্নে ব্যাংক কর্মকর্তারা জানান, কেন্দ্রীয় ব্যাংক আগের মতো সরকারের ট্রেজারি বিল ও বন্ড কিনছে না। এছাড়া ঋণ দেওয়ার বদলে সরকারি বিল ও বন্ড কেনা নিরাপদ বলে জানান কর্মকর্তারা। ফলে স্বাভাবিকভাবেই বাণিজ্যিক ব্যাংকগুলোকে এসব বিল ও বন্ড কিনতে হচ্ছে। ফলে বাড়ছে ঋণের পরিমাণ। দেশের ব্যাংকগুলোকে অফশোর ইউনিটে আমানত বাড়ানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংকের নীতি নির্ধারণী কর্মকর্তাদের সঙ্গে ব্র্যাক, মিউচুয়াল ট্রাস্ট, সিটি ব্যাংক সহ বেশ কয়েকটি বেসরকারি ব্যাংকের এক সভায় এমন নির্দেশনা দেওয়া হয়। এ সময় কর্মকর্তারা জানান, রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট বা RFCDর অ্যাকাউন্টের মাধ্যমে নগদ বৈদেশিক মুদ্রা সংগ্রহ বাড়ছে। এতে দেশের ব্যাংকগুলোতে নগদ বৈদেশিক মুদ্রা জমার পরিমাণও অনেক বেড়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বৈদেশিক মুদ্রায় স্বল্প মেয়াদে বিনিয়োগে সুদ হার হবে সর্বোচ্চ 4%, যা আগে ছিল 3.5%। ব্যাংকাররা জানান, এই আমানত সংগ্রহের মাধ্যমে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের ঘাটতি কমিয়ে নিয়ে আসা সম্ভব হবে। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার ওয়াসেকপুরে নতুন গ্যাস কূপে খনন কাজ শুরু হয়েছে। খনন শেষে 4টি কূপ থেকে প্রতিদিন 1 কোটি ঘনফুট গ্যাস উত্তোলনের আশা বাপেক্সের। বেলা 11:30টায় বাপেক্সের খনন বিভাগের মহাব্যবস্থাপক গাজী মোহাম্মদ মাহবুবুল হক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রাথমিকভাবে কূপটি 3200 মিটার খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 120 দিনে কাজ শেষ করার কথা থাকলেও 3 মাসের মধ্যে খনন কাজ শেষ হওয়ার আশা কর্মকর্তাদের। এর আগে গত 22 এপ্রিল কূপ খননের পূর্ব প্রস্তুতি হিসেবে আনুষ্ঠানিকভাবে ড্রিলিং রিগ স্থাপন করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রতিটি কূপ থেকে প্রতিদিন 1 কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে, যা বাখরাবাদের মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত হবে। বান্দরবানের রুমায় যৌথ বাহিনী অভিযানে নিহত কুকিচি ন্যাশনাল ফ্রন্ট KNF এর 2 সদস্যের মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সকালে তাদের মরদেহ মর্গে পাঠানো হয়। এর আগে রোববার দুপুরে রুমা-থানচি সীমান্তে বাকলাই এলাকা থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। নিহত KNF সদস্যদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। ISPR জানায়, সেনা অভিযানে 2 KNF সদস্য নিহত হওয়ার সময় 3টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলা বারুদ ও ওয়াকি-টকি উদ্ধার করা হয়। মাদারীপুরে হিউম্যান হলার উল্টে চালক সহ 2 জন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও 2 পথচারী। সকাল 7:30টার দিকে সদর উপজেলার পখিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে পখিরা এলাকার একটি গ্যারেজ থেকে সহকারী আরিফ শিকদারকে নিয়ে মাদারীপুর শরীয়তপুর আঞ্চলিক সড়কে উঠেছিলেন গাড়িটির চালক এনামুল হোসেন। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে গেলে ঘটনাস্থলেই নিহত হন তারা। এ সময় সড়কের পাশে থাকা 2 পথচারীও আহত হন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ঝালকাঠির গাবখান টোল প্লাজায় ট্রাক চাপায় 14 জন নিহতের ঘটনায় ট্রাকের অতিরিক্ত গতি, ফিটনেস না থাকা, চালকের ভারী যান চালনার লাইসেন্স না থাকা সহ কয়েকটি কারণ উল্লেখ করে প্রতিবেদন জমা দিয়েছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি। দুপুরে জেলা প্রশাসক ফারাগুল নিঝুম বিষয়টি নিশ্চিত করেছেন। প্রতিবেদনে বলা হয়, ট্রাকটি ধারণ ক্ষমতার চেয়ে 5 টন বেশি মালামাল বহন করছিল। সড়কটিতে সর্বোচ্চ গতিসীমা 50 কিলোমিটার হলেও ট্রাকটি 65 কিলোমিটারের বেশি গতিতে চলছিল। গতি কমানোর নির্দেশনাও নির্দিষ্ট স্থানে ও সুস্পষ্টভাবে ছিল না। তদন্ত কমিটির সদস্য বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডক্টর আরমানা সাবিহা হক জানান, সড়কের সরু অংশে টোল প্লাজা বসানো সহ সেতু ও সড়কের অবকাঠামোগত বেশ কিছু ত্রুটি রয়েছে। দুর্ঘটনা কমাতে চালকদের সতর্কতা, হাইওয়ে পুলিশের আধুনিকায়ন সহ সেতু ও সড়কের অবকাঠামো উন্নয়নে সুপারিশ করা হয়। আজ দুঃসহ স্মৃতির ভয়াল 29 এপ্রিল।
1991 সালের এই দিনে চট্টগ্রাম কক্সবাজার উপকূলের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ম্যারিয়েনের আঘাতে প্রাণ হারিয়েছিলেন 1,39,000 মানুষ। ভয়াল সেই রাতের স্মৃতি এখনো দগদগে ঘা হয়ে আছে স্বজনহারাদের মনে। তবে সে সময়ের অরক্ষিত উপকূল এখন নানাভাবে সুরক্ষিত করা হয়েছে বলে জানিয়েছে সরকারি বিভিন্ন সংস্থা। চট্টগ্রামের পতেঙ্গার জেলেপাড়ার বাসিন্দা রমণীমোহন দাসের বয়স এখন 60-এর কোঠায়। 1991 সালের 29 এপ্রিল ঝড়ের ভেতরেই মহাজনের চাপে বাধ্য হয়ে গিয়েছিলেন সাগরে। পরে নৌকাসহ হারান 3 সঙ্গীকে। কোনো মতে প্রাণে বেঁচে 2 দিন পর ঘরে ফিরেছিলেন তিনি। নৌকা মনে করেন ডুবে গেছে, ডুবের পরে আল্লাহ আমরা 3 জন একলগে মারা গেছে, 3 জনকে ফাইনও আল্লাহ আমাকে বাঁচাইছে। আমাকে বাঁচাই মনে হয় আমি এখান থেকে সি বিচলতি যে বাসি যে উঠছি। চট্টগ্রামের পতেঙ্গা, সীতাকুণ্ড, সন্দ্বীপ, বাঁশখালী, আনোয়ারা আর কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া সহ উপকূলীয় এলাকায় প্রাণ হারান অন্তত 1,39,000 মানুষ। ঘরবাড়ি হারিয়ে পথে বসেন কোটি মানুষ। প্রলয়ঙ্করী সেই ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি হারানো বেশিরভাগ মানুষই এখনও আছেন উদ্বাস্তু জীবনে। সাগর পাড়ে এই ধরনের ছাপড়া ঘরেই তাদের বসবাস। এখনও সাগরে কোনো বাতাস তৈরি হলে আগের মতোই তাদের বুকে কাঁপন ধরে। ঘরবাড়ি হারানো মানুষেরা ছড়িয়ে পড়েছেন বিভিন্ন অঞ্চলে। সাগরের তীরে ঘাট থেকে ঘাটে কাটাচ্ছেন দুর্ভোগের জীবন। কাল তো স্বাধীনভাবে নিজে কাম করছি, নিজে করে ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে গেছে। আমার বোট নিজের বোট ছিল, সেই বন্যেই বোট তলাই গেছে। আর আমি কিছু নাই, আমি কুলহারা। এখানে তো আর স্থানীয় মানুষ না, ভাড়ার মানুষের মিল গুরুত্ব নাই। ঘূর্ণিঝড়ের পর সার্বিকভাবে সচেতনতা অনেক বেড়েছে বলে দাবি প্রশাসনের। উপকূলীয় এলাকায় তৈরি করা হয়েছে অনেক আশ্রয় কেন্দ্র, বিভিন্ন জায়গায় দেয়া হয়েছে প্রতিরক্ষা বাঁধ। আমরা আমাদের বাঁধগুলোকে শক্তিশালী করেছি, উচ্চতা বাড়িয়েছি, প্রস্থ বাড়িয়েছি এবং যেখানে সাগর বেশি কাছাকাছি আছে সেখানে আমরা পার্মানেন্ট প্রোটেকশনও দিয়েছি। এর পাশাপাশি আর্লি ওয়ার্নিং সিস্টেমটা এটা এখন অনেক আধুনিকায়ন করা হয়েছে। এই জন্য যে কোনো সাইক্লোনের গতিবিধি এবং সময় এটা আমরা প্রেডিক্ট করতে পারি। প্রলয়ঙ্করী সেই ঘূর্ণিঝড়ে মৃত্যু হয়েছিল লাখ লাখ গবাদি পশুর। রাশিয়ার হামলায় ইউক্রেনকে পেছনে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের সেনাপ্রধান আলেকজান্ডার সিরস্কি। তার দাবি একাধিক রুশ হামলার মুখে ফ্রন্ট লাইনে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। আইপিএলে আজ একমাত্র ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে লড়বে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। 8 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে 2-এ কলকাতা। সবশেষ ম্যাচ হারলেও দারুণ ছন্দে আছেন নারিন সল্টরা। মুখোমুখি দেখায় এগিয়ে কেকেআর। 33 দেখায় 17 বার দিল্লিকে হারিয়েছে তারা। দিল্লির জয় 15টিতে, 1 ম্যাচ হয়েছে পরিত্যক্ত। ইডেন গার্ডেন্সে ম্যাচ হওয়ায় কিছুটা এগিয়ে থাকবে আইআরের দল। এই ছিল এখনকার সংবাদ। আর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্স। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।